সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 8 থেকে 15 ডিসেম্বর যে কোনো দিন ইসির তফসিল ঘোষণা, ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘন্টা। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন গড়ল নতুন জোট, যোগ দেয়নি গণ অধিকার পরিষদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক বলছে মেডিকেল বোর্ড। গুম নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি, ট্রাইব্যুনালে 3 সেনা কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল 8 থেকে 15 ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন ঘোষণা করা হবে। এবার ভোট গ্রহণের সময় বেড়ে হচ্ছে 9 ঘন্টা। রবিবার কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরও জানান, তফসিল নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ডিংয়ের জন্য আগামীকাল বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কাছে চিঠি পাঠানো হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত করা এবং সার্বিক প্রস্তুতি পর্যালোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে রবিবার 10ম কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করবে ইসি। এবার জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে হওয়ায় ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বাড়বে গোপন কক্ষের সংখ্যাও। যে সকল কক্ষে স্থান সংকুলন হবে সে সকল কক্ষে একাধিক আপনার মার্কিং প্লেস অর্থাৎ সিক্রেট বুথ, যেখানে ভোটার ছাপ দেন, সেই সিক্রেট বুথ স্থাপন করা হবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। তিনি জানান, সোমবার থেকে প্রবাসীদের জন্য ব্যালট পেপার ছাপানো শুরু হবে। প্রবাসীদের পাঠানো হবে মঙ্গলবার থেকে। এদিকে এবার ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্বে রাখা হচ্ছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং সরকার প্রতিষ্ঠান এবং ব্যাংক, সরকারি ব্যাংকের যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমরা এই তালিকায় সংযুক্ত করব। ভোটের আগের রাতে কেন্দ্রে ব্যালট পৌঁছানোতে কোনো ঝুঁকি নেই জানান ইসি সানাউল্লাহ। আমাদের কনফিডেন্সের জায়গাটাতে ফেরত যেতে চাই। আমাদের সকল সিস্টেম যাতে স্বাভাবিকভাবে কাজ করে সেখানে যেতে হবে। আমাদের যথাযথ সুপারভিশন থাকবে এবং আমরা নজর রাখব যাতে করে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে পোস্টার না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইসি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার সন্ধ্যায় সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সিইসি জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। ইসিকে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা। নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন জোট গড়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। এই জোটের নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক সংস্কার জোট। রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম। দলগুলোর পক্ষ থেকে এই জোটকে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য। এদিকে এই জোটে গণ অধিকার পরিষদে থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত দলটি যোগ দেয়নি। এই বাংলাদেশে যদি কেউ মনে করে যে আগামী নির্বাচনে গায়ের জোরে দখলদারিত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে,
অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে, তারা উভয়ই পরাজিত হবে। দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে দেশ গড়ার সকল পরিকল্পনা ভেস্তে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, দুর্নীতি বন্ধ করার জন্য দেশের প্রকৃত দলের নাম বিএনপি। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে জানিয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে যা রুখে দিতে পারে দেশের জনগণ। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধের মতো দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ করবেন তারা। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য, এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। লন্ডনে চিকিৎসা নিতে যাওয়া না যাওয়া এখন সম্পূর্ণই নির্ভর করছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাকে লন্ডনে নেওয়া হবে। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট স্বাভাবিক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, তার কাছে জানবো সবশেষ তথ্য। স্বস্তিকা, যেটি বলছিলাম যে সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট স্বাভাবিক বলছে মেডিকেল বোর্ড, এরপর কি নতুন কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? ঠিক টানা 15 দিন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন উনি কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং উনি ভর্তি হওয়ার পর থেকেই কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু বিভিন্নভাবে দফায় দফায় মেডিকেল বোর্ডের যে বৈঠক হয় সেই বৈঠক কিন্তু হচ্ছে। সেই নিয়ম অনুযায়ী কিন্তু আজকে সন্ধ্যার পর 2 দফায় কিন্তু তার মেডিকেল বোর্ডের বৈঠক হয়েছে এবং ঠিক 9:30টার পর কিন্তু আরও এক দফায় মেডিকেল বোর্ডের বৈঠক বসেছে এবং ঠিক সন্ধ্যার পর যে মেডিকেল বোর্ডের বৈঠক হয়ে থাকে সেই বৈঠকের মধ্য দিয়ে কিন্তু সেই মেডিকেল টিমের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু জানিয়েছে যে তার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং সেই সিটি স্ক্যান সফলভাবেই সম্পন্ন হয়েছে এবং যেখানে ডাক্তাররা আসলে আশাবাদী যে তিনি আসলে ঠিক ডাক্তারদের যে চিকিৎসার যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আসলে তিনি ঠিক সুন্দরভাবে ফলো করছেন এবং সেই জায়গা থেকেই কিন্তু ডাক্তাররা আশাবাদী। এবং আপনি আসলে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে মেডিকেল বোর্ডের যে বৈঠকটি আসলে দফায় দফায় বৈঠক হয়ে থাকে, সেই আর এক দফার কিন্তু বৈঠকটি শেষ হয়েছে এবং আমার পেছনের চিত্রটি যদি আমি আপনাকে একটু দেখাই, ঠিক আর এক দফা মেডিকেল বোর্ডের বৈঠকের সিদ্ধান্ত ঠিক হয়ে যাওয়ার পরেই কিন্তু ঠিক তার যে পুত্রবধূ রয়েছে জুবাইদা রহমান সহ দলের শীর্ষস্থানীয় যেসব নেতাকর্মীরা রয়েছে সেই জুবাইদা রহমান কিন্তু বের হচ্ছেন এবং বিএনপি মহাসচিব ছিলেন, বিএনপি মহাসচিবের গাড়িটিও আসলে বের হচ্ছেন। বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতাকর্মীরা ছিলেন আসলে ভেতরে সেই মেডিকেল বোর্ডের, তাদেরও কিন্তু তারা এখন কিন্তু বের হচ্ছে। ঠিক বিকালের পর থেকেই কিন্তু এই মেডিকেল বোর্ডটি বসে, যে মেডিকেল বোর্ডের এক দফার সিদ্ধান্ত কিন্তু গণমাধ্যমকে মেডিকেল এর টিমের সদস্যরা জানিয়েছেন যে তার সিটি স্ক্যান আসলে সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সেই বৈঠকটির কিন্তু শেষ হয়েছে এবং পরবর্তীতে আর এক দফায় যে বৈঠকটি হয় সেই বৈঠকটি আসলে কিছু সময়ের আগেই শেষ হয়েছে এবং যেখান থেকে আসলে বারবারই কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তার শারীরিক যে অবস্থা সেই শারীরিক অবস্থার উপর নির্ভর করছে আসলে উন্নত চিকিৎসার জন্য উনি বিদেশে কবে নাগাদ আসলে যেতে পারবেন এবং ডাক্তাররা কিন্তু বলছেন যে ডাক্তার সহ বিএনপিরা কিন্তু বলছেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য যে বিদেশে নিয়ে যাওয়া হবে, মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই কিন্তু জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসবেন এবং সেই জায়গা থেকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে
মেডিকেল বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষা রয়েছে এবং বিএনপি যেসব নেতাকর্মীরা আসলে প্রতিদিন এখানে আসছেন তারা কিন্তু আসলে সবাই দোয়া করছেন এবং চাচ্ছেন যে মেডিকেল বোর্ডের সবুজ সংকেত আসলে দ্রুতই পাওয়া যাবে এবং যে জায়গাটি কিন্তু আজকে সন্ধ্যার দফার যে মেডিকেল বোর্ডের বৈঠক, সেই বৈঠকের মধ্য দিয়ে কিছুটা নেতাকর্মীরা স্বস্তি আসলে দেখছেন, কারণ আসলে তার সিটি স্ক্যানের যে বিষয়টি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন পরবর্তী যে মেডিকেল বৈঠকটি হয়েছে সেই বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমের কাছে আসলে তার পরবর্তীতে অবস্থার কথা আসলে জানাতে পারবো। দোলা, এই ছিল এভারকেয়ার থেকে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। যেটি আমরা দেখছিলাম সরাসরি যে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদুর রহমান একটু আগেই হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। গুম নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকী ও গ্রেপ্তার ৩ সেনা সদস্য সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। প্রথম দিন মামলার আসামি ৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আওয়ামী লীগ সরকারের সময় ডিজিএফআই এর বন্দিশালায় গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হয় রবিবার। এ মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, পলাতক ডিজিএফআই এর সাবেক ৪ মহাপরিচালক ও গ্রেপ্তার ৩ সেনা সদস্য সহ ১৩ জন। শুনানির আগে ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তার ৩ সেনা কর্মকর্তাকে। সাদা পোশাকধারীরা নম্বর প্লেটবিহীন মাইক্রোবাসে করে তাদেরকে কিভাবে তোলা হতো, তোলার পরে তাৎক্ষণিকভাবে গাড়ির মধ্যে তাদের সাথে কি আচরণ করা হতো, তাদেরকে ব্লাইন্ড ফোল্ডেড করা হতো, হাত করা পরানো হতো, তাদেরকে টর্চার করা হতো, তাদেরকে ইলেকট্রোকিউট করা হতো, তাদেরকে কাউকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করা হতো। এই যে কাজগুলো ইমিডিয়েটলি আফটার পিক আপ, এই কাজগুলো তারা করতেন। শুনানিতে চিফ প্রসিকিউটর অভিযোগ আমলে নেয়ার আবেদন করেন। ডিজিএফআই সংস্থাটি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটা সংস্থা, কিন্তু শেখ হাসিনা সরকার এই অতি গুরুত্বপূর্ণ এবং বৈধ একটা সংস্থাকে, তার কিছু অফিসারকে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে তার ক্ষমতাকে চিরস্থায়িত করার চেষ্টা করেছিলেন। যারা শেখ হাসিনার স্বৈরশাসনকে অপোজ করেছেন, তার বিরোধিতা করেছেন, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকে সাইলেন্ট করার জন্য এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। গুমের শিকার হওয়া ব্যক্তিরা জানান দ্রুত গুমের মামলার বিচার হওয়া দরকার। কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, কিন্তু কোনো অপরাধী যেন ছাড়া না পায়, এবং যারা প্রকৃত অপরাধী হুকুমদাতা তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। ভবিষ্যতের জন্য বাংলাদেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাসে একটা নজির হয়ে থাকবে। এই উদ্দেশ্যে আমি করেছি। কোনো ব্যক্তিগত প্রতিহিংসা বা জিঘাংসার জন্য আমি মামলা করিনি। এই মামলার পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলনের কাজ শুরু হয়েছে। স্বজনদের সঙ্গে নিহত ব্যক্তিদের ডিএনএ নমুনা মিলিয়ে এই ১১৪ জনের পরিচয় শনাক্ত করা হবে। রবিবার রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের কাজ শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মরদেহ উত্তোলন কার্যক্রম শুরুর আগে রায়েরবাজার কবরস্থানে কার্যক্রম সম্পর্কে ব্রিফ করেন সিআইডির প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক সিবকাতুল্লাহ। এই সময় এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আর্জেন্টিনার ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন ডি ব্রাইডার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আমাদের সেই সকল আনাজদের উত্তরসূরি যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো, যারা দুপুর রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন, আমরা তাদেরকে শনাক্ত করতে পারবো। এবং যে জিনিসটা আমরা আপনাদেরকে বলতে পাই, এর জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে। বাংলাদেশ ভারত সীমানা পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধাবস্থা ছাড়াই গুলি করে মানুষ মারা হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রবিবার নীলফামারীতে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের স্থান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ভারত সীমানা হচ্ছে পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধাবস্থা নেই অথচ মানুষকে গুলি করে মারা হয়। এটা অত্যন্ত কন্ডেমেবল, অত্যন্ত দুঃখজনক, এবং আমরা এটা নিন্দা করে যাবো সবসময়। তারা যদি আমাদের এলাকায় ঢুকে কাজটা করতো তাহলে আমরা সেটা এমনকি ব্যবস্থা নিতে পারতাম, বিডিআরকে বলতে পারতাম যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তোমরা অ্যাকশন নিবে। যেহেতু এটা ভারতের সীমান্তের ভিতরে ঘটতেছে, আমাদের জোর করে এটা বন্ধ করার কোনো উপায় নেই। আমরা যা করছি এটুকুই আমরা করতে পারবো, এর চেয়ে বেশি করতে পারবো না। সহজে ক্ষুদ্র ঋণ প্রাপ্তি ও শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল না পাওয়ায় নানা সমস্যার মুখে পড়ছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। তারা বলছেন ব্যাংকগুলোর 25% ঋণ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য বরাদ্দ থাকলেও তা বিতরণ করা হয় না।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে শুরু হওয়া এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। 8 দিনের এই মেলায় প্রায় 350 প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণে এসএমই ফাউন্ডেশন 2012 সাল থেকে জাতীয় এসএমই পণ্য মেলা আয়োজন করে আসছে। এবার মেলায় অংশ নেয়া তৈরি পোশাক খাতে সবচেয়ে বেশি 74টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া হস্ত ও কারুশিল্প, জুতা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ নানা ধরনের এসএমই পণ্যের পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা। শিল্পের নানামুখী সমস্যা উদ্যোক্তাদের উৎপাদন ও বাজারজাতকরণ বাধার মুখে ফেলছে। র মেটেরিয়ালটা আমাদের একটু প্রাইসটা যদি আরো লো করা যায় এটা আমাদের জন্য খুব ভালো হয়। যেমন মেটাল অ্যান্ড অল এগুলোর প্রাইস অনেক হাই, বিকজ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই মেটাল অ্যান্ড উড। এই মেলায় কিন্তু অনেকেই আছে অনলাইন বিজনেস করি, কিন্তু আমাদের যখন বলা হয় যে লোনের জন্য, তখন তারা বলে আপনাকে বিজনেস এরিয়ার ঠিকানা দিতে হবে। সার্টিফিকেশন সমস্যাটাও একটা বড় সমস্যা। বিভিন্ন রকম সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেটা আমরা দিতে পারি। এটার জন্য যে সার্টিফিকেট যে অথরিটি, সেগুলো ইন্টারন্যাশনাল অথরিটি, এগুলি বাংলাদেশ সরকারকে অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। রবিবার রাজধানীর আগারগাঁয়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ ও সরকারি সহযোগিতা পেলে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। আপনার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা এসএমই সেক্টরে, টোটাল ব্যাংকিং সেক্টরে যা হবে তার 25% হতে হবে। এখন ঋণ বিতরণ জিনিসটাই ব্যাংকিং সেক্টরে একটু কমে এসছে। নিবন্ধন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা সবকিছু একটা সিঙ্গেল ফর্মের মধ্যে নিয়ে আসতে পারি কিনা, এটা আমরা চেষ্টা করছি যে আগামী বছরের কোনো একটা সময় আমরা এটা চালু করে দিতে পারবো। এটা একদম ক্ষুদ্র থেকে শুরু করে বড় বিনিয়োগকারীরা সবাই একই সুবিধা পাবে। এসএমই খাতের বিকাশের মাধ্যমে শিল্পায়ন, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচন ও সুষম উন্নয়ন সম্ভব। বর্তমানে বাংলাদেশের প্রায় 99% শিল্পই কুটির, মাইক্রো, ক্ষুদ্র বা মাঝারি খাতের অন্তর্ভুক্ত। আগামী 14 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এসএমই পণ্য মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ক্লাস্টার উন্নয়ন, প্রযুক্তি, শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। উৎপাদিত পণ্যের দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিতে পারেনি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে অঙ্গীকার নিয়ে রাজধানী ধানমন্ডি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দেশে দুর্নীতি বেড়েছে বা কমেছে সেই হিসাব টিআইবি এখনও করেনি, তবে দুর্নীতি অব্যাহত আছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ক্যাপিটাল পেশি শক্তি, অর্থ ও ধর্মের বিষয়ে নির্বাচনী ইশতেহারে পরিষ্কার করা উচিত। বাংলাদেশের সুশাসিত গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত এবং অন্তর্ভুক্তমূলক সমাজ প্রতিষ্ঠা, রাষ্ট্র প্রতিষ্ঠা কাজটা চট করে একটা জাদুর কাঠি দিয়ে সম্ভব নয়। এটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, আমাদেরকে মানতে হবে। তবে এই সুযোগটা তৈরি হয়েছে। দেশের বাজারে কদিন ধরে বাড়ছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ 150 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম বাড়ানোর কারসাজিতে কৃষি কর্মকর্তাদের যুক্ত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার কৃষি মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। তিনি বলেন, এসপিদের মতো কৃষি কর্মকর্তাদেরও লটারিতে বদলি করা হবে। এখন বাজার নিয়ন্ত্রণ করার জন্য তো আমদানি সিদ্ধান্ত নেওয়া হলো। যেহেতু হয় কি ওইটার দামটা তো দুই দিনের মাঝে বাজার, আমার তো দুইজনের দিকে খেয়াল রাখতে হবে, কৃষকের দিকে খেয়াল রাখতে হবে, ভোক্তাদের দিকেও খেয়াল রাখতে হবে। এই ভোক্তাদের দিকে খেয়াল রাখ, বাট এটা আমরা ধরেন যে এই পেঁয়াজের দামটা যদি 70-এর মতো থাকে তবে হলো সবার জন্য সুবিধা, ভোক্তার জন্য সুবিধা আর এই কী বলে কৃষকের জন্য সুবিধা। এখন এটা যে বেশি দাম বেড়ে যায় সেই সময় হলো ভোক্তার জন্য অসুবিধা, কৃষকের জন্য সুবিধা। বাট আমার হলো একটা ব্যালেন্স রাখতে হবে, কোন জায়গায় গেলে দুজনের সুবিধাটা পায়। এদিকে দীর্ঘ 8 মাস 10 দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রবিবার বিকেল 4:30টায় প্রথম পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশ করলে প্রাণ ফিরে পায় স্থলবন্দর। আমদানিকারকরা জানান, ভারত থেকে আমদানি বন্ধ থাকায় গত কয়েক মাসে পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দেয়। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার শনিবার রাতে জরুরি ভিত্তিতে আমদানির অনুমতি দেয়। হিলি স্থলবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য প্রায় 20 জন আমদানিকারক আইপি পেয়েছেন। পরীক্ষা নিরীক্ষা শেষে পর্যায়ক্রমে ট্রাক খালাস দেওয়া হচ্ছে।
রংপুরের তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতে উপজেলার কুরসার রহিমাপুর ইউনিয়নের কিয়ারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভোরে দরজা না খুললে দীপক নামে এক প্রতিবেশী বাড়ির ভেতরে ঢুকে রান্নাঘরে সুবর্ণা রায় এবং শোবার ঘরে যোগেশ চন্দ্র রায়ের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। এলাকাবাসী জানান তাদের 2 ছেলে পুলিশে কর্মরত। পুলিশ, ইউএনও এবং রংপুর ডিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হয়েছে গৌরবোজ্জ্বল সাতক্ষীরা মুক্ত দিবস। একই সাথে আজ গাইবান্ধা ও মাগুরা মুক্ত দিবস। 1971 সালে 7 ডিসেম্বর হানাদার মুক্ত হয় সাতক্ষীরা জেলা। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শহীদদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আজকের এই দিনে গাইবান্ধাকে মুক্ত করেছিলেন মুক্তিযোদ্ধারা। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হয়েছে মাগুরা মুক্ত দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের প্রেসিডেন্ট প্যাট্রিস টালনকে পদচ্যুত করে ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে দেশটির একদল সেনা সদস্য। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বিবৃতিতে সেনারা জানান, দেশের সংবিধান স্থগিত করা হয়েছে এবং সব স্থল, সীমান্ত ও আকাশ সীমা বন্ধ রাখা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব জাতীয় প্রতিষ্ঠান বন্ধ এবং রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত থাকবে। তবে এই ঘোষণার কয়েক ঘন্টা পর স্বরাষ্ট্রমন্ত্রী আলাসানে সাইদু জানান, সেনাদের একাংশের অভ্যুত্থানের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বর্তমানে প্রেসিডেন্ট নিরাপদে আছেন। এ সময় দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে জনগণকে স্বাভাবিকভাবে তাদের দৈনন্দিন কাজ চালিয়ে যাবার আহ্বান জানান তিনি। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 8 থেকে 15 ডিসেম্বর যে কোনো দিন ইসির তফসিল ঘোষণা, ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘন্টা। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন গড়ল নতুন জোট, যোগ দেয়নি গণ অধিকার পরিষদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক বলছে মেডিকেল বোর্ড। গুম নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি, ট্রাইব্যুনালে 3 সেনা কর্মকর্তা। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা টলরেজ। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।